নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যদিও সবাই খুব ভালো আছি, আমরা একথা বলি বা কি করে, যে দুর্ঘটনা, যে মর্মান্তিক ঘটনা কিছুদিন আগে ঘটে গেল, যেভাবে নিরপরাধ কিছু মানুষ অকালে চলে গেলেন, তাদের জন্য সমবেদনা যতই জানাই কম জানানো হবে। আশা করি এই ঘটনার যথোপযুক্ত জবাব আমাদের ভারত সরকার দেবে। এই আশায় বুক বেঁধেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার কাজ তোমাদের ঘটনা পাঠ করে শোনানো, তাই আজও তোমাদের জন্য একটি অসাধারণ ঘটনা নিয়ে চলে এসেছি। আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চটপট শুনে নেব আজকের ঘটনা। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পাঠ করেছি হুবহু তোমাদের সামনে তুলে ধরছি। আজ বোধ হয় অমাবস্যা। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, জানলাটা বন্ধ হয় না, ছিটকিনিটাও বিগড়েছে কদিন হলো। পাল্লা দুটো পরস্পরকে ধাক্কা দিয়ে ধমাধম আওয়াজ তুলছে, বাইরের দুর্যোগের সাথে তাল মিলিয়ে। পুরনো বাড়ি একে একে সব কলকবজা জবাব দিচ্ছে। সারা রাত আলো জ্বালিয়ে রাখি আমি, কিন্তু ঝড়ের দাপটেই লোডশেডিং। চারিদিক খুঁটখুটে অন্ধকার। খেয়াল হলো ফ্যানটা বন্ধ থাকার কারণে ঘেমে নিয়ে উঠেছে একেবারে। আবার আবার সেই আওয়াজটা শুরু হলো, সেই ঘষ্টে চলার আওয়াজ। এই আওয়াজের আতঙ্কেই তো সারা রাত এই কটকটে আলো জ্বেলে রাখি। ঘুমোতে অসুবিধা হয় জানেন, তবুও লাইট জ্বেলে রাখি। আর ঘুমোই বললে মিথ্যে বলা হবে। ওই দুর্ঘটনার পর থেকে কত রাত যে ঘুমোই না ঠিক করে। সারাদিন ঝিমোতে থাকি, ঘুমের ঘাটতির ছাপ বসা চোখ উস্কো খুস্কো চেহারায় স্পষ্ট প্রতীয়মান। ঝড়ের দাপট আরো বাড়ল, সেই সাথে আওয়াজটাও। যদিও এই আওয়াজটা আমার আজন্ম পরিচিত, পা ঘষতে ঘষতে চলার আওয়াজ। পা পায়ে জন্মগত ত্রুটি থাকায় কেউ যেভাবে হাঁটে ঠিক সেই রকমই আওয়াজ হতো। দিদিভাই চলে যাওয়ার পর থেকে রোজ রাতে এই আওয়াজটা আমি পাই। ঘড়ি মিলিয়ে দেখেছি 2:10 ঠিক আওয়াজটা শুরু হয়, চলে ভোর হওয়া অবধি। আশ্চর্য সমাপতন। পোস্টমর্টেম রিপোর্টে দিদিভাইয়ের মৃত্যুর সময়ও ছিল রাত 2:10। সেই রাতে টের পাইনি আমি ওর নিঃশব্দ বিদায়কাল। এত বড় পৃথিবীতে আমাদের দুই বোনের আপন কেউ ছিল না। ডুয়ার্সের মফস্বলী শহরে জঙ্গল ঘেঁষা আমাদের একটেরে একচালা বাড়ি। 5 বছর বয়সে মাকে হারিয়েছি আমি। আমার স্মৃতিতে মা হলেন বদ্ধ ঘরে বন্দিনী, উস্কো খুস্কো চুলের এক মলিন বেশি মহিলা। আপন মনে বিড়বিড় করতেন। আমার মায়ের কাছে যাওয়া মানা ছিল, তবুও দিদিভাইয়ের চোখ এড়িয়ে কখনো ওই ঘরের জানলায় উঁকি দিলে মায়ের মুখের খুশির আভা দেখতে পেতাম আমি।
কিন্তু কাছে ডাকলেই এক অজানা অস্বস্তিতে ভয়ে এক ছোটে নিরাপদ আশ্রয়ে ঘুমন্ত দিদিভাইয়ের কম্বলের নিচে সেধিয়ে যেতাম লক্ষ্মী মেয়ের মতো। ভয় পেয়েছি এটা টের পেয়ে দিদিভাই বুকে টেনে নিত। পরে জানতে পেরেছি বেশি বয়সে আমায় জন্ম দেওয়ার কারণে হরমোনের ভারসাম্যহীনতায় নাকি মায়ের মস্তিষ্ক বিকৃতি দেখা দেয়। তখন থেকেই আমার থেকে 12 বছরের বড় দিদিভাই আমার মা। এরপর অকালে বাবা চলে যাওয়ায় অক্লেশে বাবার ভূমিকাও নিয়েছিল মাত্র 21 বছরের কলেজে পড়া তরুণীটি আমার দিদিভাই। পাড়াপড়শিরা আমাদেরকে এড়িয়েই চলতো, সম্ভবত ভয়ে, কারণ আমার বাবা মা দুজনেই আত্মঘাতী হয়েছিলেন। তবে ভূত প্রেতের গুজবে লাভ বই ক্ষতি হয়নি আমাদের। নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপে দিব্য ছিলাম আমরা দুই বোন। মা তার পরনের কাপড় গলায় জড়িয়ে ঝুলে পড়েছিলেন। তার না হয় বোধ বুদ্ধি ছিল না, কিন্তু আমার পেশায় শিক্ষক, বাস্তববাদী বিবেচক বাবা, সেও কেন যে একই পদ্ধতিতে স্ত্রীর অনুগামী হলেন, স্বজনহীন পৃথিবীতে আত্মজাদের অসহায় করে, সেই রহস্য আজও অনুদ্ঘাটিত। তবে বাবা মা চলে যাওয়ার পর তাদের অন্তিম সৎকারে অবশ্য প্রতিবেশীরা সহযোগিতা করেছিলেন, ব্যাস ওই পর্যন্তই। শ্রাদ্ধ শান্তির পর কেউ আর এবারের চৌহদ্দি পেরোয়নি। অবশ্যই আমাদের কাউকে প্রয়োজন হয়নি। বাবার কর্মস্থল থেকে যা টাকা পাওয়া গিয়েছিল ব্যাংকে রেখে তারই সুদে চলে যাচ্ছিল আমাদের দুটো পেট। তাছাড়া দিদিভাই বাড়ি বাড়ি টিউশনি করতো 2-3টে মতো। কিন্তু সমস্যা শুরু হলো অন্যত্র। দিদিভাই আমাকে নিয়ে বড্ড স্পর্শকাতর। স্কুল, কোচিং সর্বত্র ও আমার সাথেই আছে। স্কুলে ছুটি হওয়া পর্যন্ত ও অপেক্ষা করে আমার সাথে নিয়ে বাড়ি ফেরে। এদিকে এই সমস্ত প্রতিকূলতাকে সঙ্গে নিয়েও নিষ্ঠা ও মেধা কাজে লাগিয়ে কৃতিত্বের সাথে আমি স্কুলের গণ্ডি পেরোলাম। এরপর কলেজ, কিন্তু সেখানেও দিদিভাইয়ের উপস্থিতি। এবারে একটা অস্বস্তি শুরু হলো। বলে কয়ে নিরস্ত করতে গিয়ে রহস্য উন্মোচন হলো। দিদিভাই একা থাকলেই নাকি ঘষ্টে ঘষ্টে চলার আওয়াজ পায় ও। এই আওয়াজটা প্রথমে মাও পেতেন, মা কিন্তু তখন সুস্থ। মৃত্যুর কদিন আগে বাবাও নাকি পেয়েছেন এই ঘষ্টে চলার আওয়াজ। দুজনেই কথাগুলো বলেছিলেন দিদিভাইকে। শোনা কথা বহু বছর আগে এদিকে নাকি শ্মশান ছিল। আমাদের এই বাড়িটা দোষযুক্ত, এখানে স্বাভাবিক জীবনযাপন কোনোভাবেই সম্ভব নয়। এই বাড়িতে আসার পর থেকেই মায়ের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। তার আগে কিন্তু মা একদম সুস্থ ছিলেন। এক পুরোহিত বিধান দিয়েছিলেন শান্তি সস্তান করালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে পর্যাপ্ত দক্ষিণা পেলে
তার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বলা বাহুল্য, আমার বিজ্ঞান মনস্ক বাবা ওসবে কান দেননি। সুতরাং যাগ যজ্ঞ শান্তি সস্তায়ন কিছুই হয়নি, সমস্যা থেকেই গেছে। আমি সেদিন দিদিভাইয়ের কথা বিশ্বাস করিনি, মনে হয়েছিল এ সবই অজুহাত। যদিও ওর জন্য আমার ভাবনার সময়ের ঘাটতি পড়ছিল ক্রমশ, কারণ সদ্য প্রেমে পড়েছি তখন। আসন্ন ভবিষ্যতের সুখ স্বপ্নে আমি মাতোয়ারা। ভেবেছিলাম মায়ের মানসিক অসুখ উত্তরাধিকার সূত্রে দিদিভাইয়ের উপর বর্তেছে, তাই ও এই রকম একটা ব্যবহার করে। অথবা আমার ভবিষ্যতের পথে কাঁটা বিছোতে এইসব গাল গল্পের অবতারণা, আমার পিছনে সারাক্ষণ এই গোয়েন্দাগিরির জাস্টিফিকেশন। রাগে ওর সাথে কথা বলিনি দুদিন, পাশের রুমে শিফট করে গেছিলাম। সেই রাতে দিদিভাই অনেকবার নক করেছিল, দরজা খুলতে অনুনয় করেছিল বারবার। আমি কিছুতেই দরজা খুলিনি। পরদিন সারা শব্দ না পেয়ে ওই ঘরেই দিদিভাইকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করি, যেখানে যে ঘরে আগে মা বাবাকেও পেয়েছিলাম এই একই অবস্থায়। আর আর তারপর থেকেই রাত হলেই আতঙ্ক চেপে বসে, অবচেতন মনের অপরাধ বোধ থেকে সম্ভবত। আমি জানি দিদিভাই আমাকে নিতে আসে, আমার ছেড়ে থাকতে পারছে না যে, ও বড় ভালোবাসে যে ওর ছোট বোনটাকে। আমার প্রেমিক ছেড়ে গেছে আমাকে, তার অভিযোগ আমি নাকি মানসিকভাবে অসুস্থ। ওই 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 ঘষতে চলার আওয়াজটা, ওটা নাকি আমার বা আমাদের পরিবারের কল্পনা। আমরা সবাই নাকি সিজোফ্রেনিয়ার পেশেন্ট। যাকে আমি বুঝতে পেরেছি আমাকে ছেড়ে দেওয়ার অজুহাতে এসব যুক্তি সাজিয়েছে ও। এরপরে 2-3 দিন এসেছিল, যদিও আমি দরজা খুলিনি। দেয়াল ঘড়িতে 2:10 বাজলো। ওই 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 দরজা নক করছে কেউ। ঘষতে চলার আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। আজ আর সে খালি হাতে ফিরবে না মনে হচ্ছে। ও বলতে ভুলে গেছি, দিদিভাই চলে যাওয়ার পর থেকে আমি ওই অভিশপ্ত ঘরেই শুতে আসি রোজ রাতে। একা একা ভয় করে তো, তাই জন্য এই ঘরে শুতে আছি। এখানে তো আছে আমার মা বাবা দিদিভাই, আমার নিজের লোক, আমার সবচেয়ে কাছের দিদিভাই। 7 দিন পর পড়শিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বন্ধ দরজা ভেঙে ওই বাড়ির ছোট মেয়ের পচা গলা ঝুলন্ত মৃতদেহ আবিষ্কার করে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় মৃত্যুর সময় রাত 2:10। কাকতালীয় ব্যাপার এই যে ওই ঘরে আগে এই মেয়েটির বাবা মা এবং দিদি একই পদ্ধতিতে আত্মহত্যা করেছিল এবং 3 জনেরই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময় ছিল রাত 2:10। অসাধারণ দুর্দান্ত একটি ঘটনা।
ঘটনাটি পাঠ করতে গিয়ে আমার নিজেরই গায়ের রুম খাড়া হয়ে উঠল। দুর্দান্ত, সত্যি কি অদ্ভুতভাবে একটা পুরো পরিবার শেষ হয়ে গেল, তাই না? কি কারণে? তাহলে কি শ্মশান থাকার কারণে ওই বাড়িতে যে দোষ ছিল বলে জানতে পারা গেছে, সেই কারণে কি এই বিপর্যয়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য ছিল? প্রথমে মা যে ঘষ্টে চলার আওয়াজ পেতেন, তিনি তাহলে কার আওয়াজ পেতেন? এবং সেই একই পদ্ধতি অনুসরণ করে কি করে পরপর সবাই এইভাবে অকালে চলে গেলেন? রহস্য কিন্তু থেকেই গেল, কিন্তু দুর্ধর্ষ রোমহর্ষক করা একটি কাহিনী। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমরাও এইরকম কিছু ঘটনা কালেকশনে থাকলে আমাকে পাঠিয়ে দিতে পারো। rupkathasen2008@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। এইসব দুর্দান্ত ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নেব। তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু তোমাদের কাছ থেকে কমেন্ট সেরকম ভাবে পাচ্ছি না। আমি তোমাদেরকে প্রত্যেক এপিসোডেই বারবার রিকোয়েস্ট করি, তোমরা তোমাদের নিজস্ব মতামত আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, না হলে আমি বুঝবো কি করে ঘটনা পাঠ কতটা ঠিক মতো হচ্ছে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।